প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। সমঝোতা স্মারক সই, জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায়। নিহত বেড়ে 5, হামলার ঘটনায় 3টি মামলা করল পুলিশ, গোপালগঞ্জ পরিস্থিতি। দৈনিক যুগান্তর, আওয়ামী সরকারের 15.5 বছর রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকা বুলি, পুলিশ উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, গোপালগঞ্জে 3 মামলার আসামি 2500। দৈনিক সমকাল, গোপালগঞ্জে 3টি মামলায় আসামি 2600, গ্রেপ্তার 167। আতঙ্ক অস্বস্তির অবসান চায় সাধারণ মানুষ। কালের কণ্ঠ, হদিস নেই 700 বন্দির, জুলাই গণঅভ্যুত্থানে 17 কারাগারে বিদ্রোহ ও হামলা, গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার 164। বাংলাদেশ প্রতিদিন, বিএনপিতে শুদ্ধি অভিযান, ছাড় পাবে না কেন্দ্রীয় নেতারাও, মবতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, গোপালগঞ্জ জুড়ে গ্রেপ্তার আতঙ্ক। মানব জমিন, সাভারে 4 দিনে 24,000 রাউন্ড গুলি, রাত হলেই ঘরছাড়া গ্রামের পুরুষরা, সরেজমিন গোপালগঞ্জ। আমাদের সময়, হাসিনা পরিবারের দুর্নীতির 9 মামলা, অনুসন্ধানে 12। চিরুনি অভিযানের প্রভাব মাঠে নেই, উচ্চ নিম্নকক্ষের কোথাও পিআর চায় না বিএনপি। দেশ রূপান্তর, শুল্ক জটে ব্যবসায়ীরা চাপে, আরও 1 মৃত্যু, কারফিউর মধ্যে 164 জন গ্রেপ্তার। আমার দেশ, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যাসত্য। খবরের কাগজ, সমাজতান্ত্রিক মানবজাগতিক বিশ্লেষণ, কেউ কাউকে মানছে না, অবশেষে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় ঢাকায়। কালবেলা শিরোনাম, অর্থ সংকটেও দ্বিতল মহাসড়কের স্বপ্ন, আজ 2 বিষয়ে বার্তা দেবে জামায়াত। করতোয়া, কারফিউতে শান্ত গোপালগঞ্জ, নিজেদের শক্তির জানান দিতে চায় জামায়াত। ইনকিলাব, বিকল্প বাজারের প্রস্তুতি, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর বাণিজ্য সংকট। রূপালী বাংলাদেশ, নির্বাচন ঠেকাতে গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। আলোকিত বাংলাদেশ, বিচার সংস্কার, জুলাই সনদ, পিআরে অনড় জামায়াত। রাজনীতি নিয়ে প্রতিদিনই কথা বলি, কিন্তু আজকে একটি বিশেষ অন্য রকমের দিন। ওই যে বলে আনন্দ বেদনার কাব্য, আনন্দ বেদনা। জন্মদিনও আছে, মৃত্যুদিনও আছে। আজকের দিনে বিশেষ করে আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে 4 জন মানুষের কথা যদি বলি, হুমায়ুন আহমেদের মৃত্যুদিন আজকে, এবং একই সাথে আমাদের মিষ্টি নায়িকা কবরী, নন্দিত অভিনেতা আফজাল হোসেন, এবং আমাদের সেই কালজয়ী লেখক কাজী আনোয়ার হোসেনের জন্মদিন। মানে এই সব কিছু মিলে, ওই যে বললাম না আনন্দ বেদনার। একটু আগে চ্যানেল আইতে হুমায়ুন আহমেদের মৃত্যুদিন নিয়ে অনুষ্ঠান হলো, এবং সারাদিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আছে। তো এই যে আনন্দ বেদনা সব মিলে আপনার কাছে একটু জানতে চাই। আমাদের সমাজ, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র সবকিছু একটা আনন্দ বেদনার কাব্য। আমাদের চক্রাকারের জীবনটা ঘূর্ণীভূত হয়। হুমায়ুন আহমেদ সম্বন্ধে আমি শুধু এটা বলবো যে হুমায়ুন আহমেদ আমার নিজের এলাকার মানুষ। উনি নেত্রকোনা, আমার বাড়িও ওই এলাকায়, এবং আজকে সকালে যখন ওনার গানগুলি শুনতেছিলাম, আমাদের এলাকার বহু অনুষঙ্গ ওনার সাহিত্য, গান এবং সবকিছুতে উঠে এসেছে। সেই জন্য উনি একজন, আমি শুধু আপনার এলাকার না, বাংলাদেশের সমাজ জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন সবকিছুই তার লেখায় উঠে এসেছে। সেই জন্যই উনি আসলে মানুষেরই লেখক ছিলেন। অনেকটা অকালে তিনি চলে গেছেন। যদি তিনি আরো কিছুদিন বাঁচতেন তাহলে হয়তো আমাদের সাহিত্যের অঙ্গনে, এবং আপনি খুব যথার্থভাবে বলেছেন। যেমন গতকাল কালের কণ্ঠে আমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক ফরিদুর রাজা সাগর হুমায়ুন আহমেদের এই মৃত্যুদিন নিয়ে একটি লেখা লিখেছিলেন। উনি শেষের দিকে যেটা বলেছেন যে তিনি আমাদের সমাজ জীবন, সাংস্কৃতিক জীবনে এমনভাবে জড়িয়ে আছেন, সেটা একেবারে আমরা কোনোভাবেই কোনোদিন জাতি ভুলবে না।
আজকেও সমকালে আফজাল হোসেনের জন্মদিন নিয়ে তার একটি লেখা আছে, নট আউট 71। আফজাল হোসেন কিন্তু 71-এ পড়ছেন আজকে। এবং বাংলাদেশ প্রতিদিনে তার আরেকটি লেখা আছে, কালের কণ্ঠে না আমাদের কালের মিষ্টি নায়িকা কবরী। মানে এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমাদের খুব অহংকারের জায়গা তৈরি করে। এবং মানব জমিনে শাইখ সিরাজের আরেকটি লেখা আছে আফজাল হোসেনকে নিয়ে, অ্যাডভেঞ্চার, দুই বন্ধুর অ্যাডভেঞ্চার। মানে কেন জিজ্ঞেস বললাম যে এই যে শাইখ সিরাজ, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন, তাদের সমসাময়িক যে বন্ধু বান্ধবদের কথা, এটা কিন্তু ঈর্ষণীয় গল্প। তারা কিন্তু এখনো তারা বন্ধু, সবাই মিলে কিন্তু এখনো সুখে দুঃখে সবাই মিলেই থাকেন। প্রিয় দর্শক, আমরা অন্য আলোচনায় যাব, কিন্তু তার আগে বলে নিই আজকে চ্যানেল আইতে এই গুণী মানুষদের নিয়ে নানা মুখী অনুষ্ঠান আছে। বেলা 12টায় তারকা কথন অনুষ্ঠানে আফজাল হোসেনকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আছে। কবরীর জন্মদিন উপলক্ষে 3 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব চ্যানেল আইতে শুরু হবে আজকে, এবং কাজী আনোয়ার হোসেনকে নিয়ে রাত 12:30 একটি বিশেষ অনুষ্ঠান আছে। চ্যানেল আই এই গুণী মানুষদের নিয়ে নানা ধরনের অনুষ্ঠান করে থাকে আপনাদের জন্য। আপনারা থাকবেন এই প্রত্যাশা করে আমরা অন্য আলোচনায় যেতে চাই। গোপালগঞ্জ নিহত 5 এবং হামলার ঘটনায় 3টি মামলা এবং গ্রেপ্তার 167, যেটা হচ্ছে যে রাতের বেলা এলাকার পুরুষ মানুষরা বাড়িতে থাকার আর সাহস পাচ্ছে না। তো মানে এই যে ঘটনাগুলো ঘটছে, সবকিছু মিলিয়ে এটা কি হচ্ছে, কি মানে আপনার কাছে কি মনে হয়? এটা অত্যন্ত দুঃখজনক যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেল, এবং গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 5ম ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং তাকে শেষ পর্যন্ত চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি। এবং এই ঘটনাটা দুর্ভাগ্যজনক এই কারণে যে এখানে এটা একটা রাজনৈতিক, আমরা এমন একটা সন্ধিক্ষণে আছি যে আমাদের দেশে একটা নির্বাচন সামনে আছে, এবং একটা দীর্ঘ যে শাসন ব্যবস্থাটাকে মানুষের প্রত্যাশিত ছিল না, সেই শাসন ব্যবস্থা থেকে উত্তরণের পর আমরা একটা ভিন্নতর ভালো শাসন ব্যবস্থার প্রত্যাশা যেমন করছি, তখনই গোপালগঞ্জের এই ঘটনাটা ঘটেছিল, এবং সেখানে মানুষ প্রাণ হারিয়েছে, মানুষ হতাহত হয়েছে, এবং একটা ব্যাড সিগন্যাল আমাদের রাজনীতির জন্য দৃষ্টান্ত হিসেবে সৃষ্টি হয়ে গেল। সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি যখন এই শিরোনামগুলি পড়ছিলেন, একটা শিরোনাম পড়লেন যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হয়েছে, একই সঙ্গে আপনি সেটাও পড়লেন যে পুরা গোপালগঞ্জে একটা গ্রেফতার আতঙ্ক চলছে, এবং সেখানে 26-এর মতো লোককে আসামি করা হয়েছে, এবং সেখানে এখনো কারফিউ বলবৎ আছে। তো এটা তো আমি মনে করি যেটা কন্ট্রাডিক্টরি, কারণ আমরা তো আশা করি যে বাংলাদেশে যথেষ্ট মানুষের যে সমস্ত অধিকারগুলি আছে, মানুষের সেই অধিকারগুলি, আপনি যেটা মৌলিক মানবাধিকারের কথা বলছেন, মৌলিক মানবাধিকারগুলি যে মানে দ্রুততম সময়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, সেই লক্ষ্যে কাজ করা। তো সেখানে যদি দীর্ঘমেয়াদী কারফিউ চলতে থাকে, সাধারণ মানুষ যারা এই কোনো ঘটনায় জড়িতই না, তাদেরকে সেভাবে কিভাবে বিবেচনা করা হবে? আমি যেটা বলবো যে একেবারেই টু দি পয়েন্টে সুনির্দিষ্টকরণের মাধ্যমে যারা অপরাধী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হোক, অন্যদের বিরুদ্ধে না। আর দ্বিতীয় কথা হলো যে শুধুমাত্র আইনগত ব্যবস্থাই যথেষ্ট না, একটা সমাজে রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমাধান, নিজেদের মধ্যে একটা সংহতি প্রতিষ্ঠা করা, রাজনৈতিক সমাধানের চেয়ে সবচেয়ে ভালো সমাধান আর হইতে পারে না। যদি আমরা যে কোনো কনফ্লিক্টের দিকে যদি দেখি, এটা আমাদের দেশের অভ্যন্তরে হোক বা বাইরের দেশে হোক, সেখানে কিন্তু আইন প্রয়োগ, বল প্রয়োগ, এইগুলির মাধ্যমে যে সমাধান হয় সেগুলি টেকসই হয় না। সেই জন্যে একটা রিকনসিলিয়েশন, ভিন্ন ভিন্ন মত মানুষের মধ্যে প্রকাশ করা এবং সেইগুলিকে গ্রহণ করা, গ্রহণ মানে আপনি ভিন্ন মতকে আপনি মত হিসেবে গ্রহণ করা না, আমি বলছি সেই মতের প্রতি সহনশীল থাকার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের এই আত্মত্যাগ কিন্তু যথাযথ হবে না। তাই আমরা আশা করব যে গোপালগঞ্জের যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে আবার ভবিষ্যতে অন্য কোনো জায়গায় বা গোপালগঞ্জে, সেই জন্যে আমাদের রাজনীতিবিদরা যারা আছেন, প্রাজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন, এবং যদিও অপেক্ষাকৃত তরুণ এনসিপি, তাদেরও
জিনিসটাকে আরেকটু মানে সংযম এবং ধৈর্যের সাথে জিনিসগুলিকে নিয়ে ভাবা কিন্তু উচিত। আপনি তরুণ রাজনৈতিক দলের কথা বললেন এনসিপির, কিন্তু তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন তাতে আবার তারা গোপালগঞ্জে যাবেন এবং মুজিববাদ সেখান থেকে উৎখাত, এই যে সবকিছু মিলেও জানি না আমি কি পরিস্থিতি হয়। নির্বাচন ঠেকাতে গভীর ষড়যন্ত্র দেখছে বিএনপি। আজ জামায়াতের মহাসমাবেশ এবং তারা নিজেদের শক্তি জানান দিতে চায়, পত্রিকার শিরোনাম। আরেকটি গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নাহিদ ইসলাম বলেছেন। তাহলে কি পরিস্থিতিটা কি? আরেকটি গণ অভ্যুত্থানের কথা আপনি বলছেন, আবার কেউ কেউ তার শক্তিমত্তা জানান দেওয়ার কথা বলছেন। এখন তো তাহলে শক্তি প্রদর্শনী চলবে নাকি? পরিস্থিতিটা যথেষ্ট টেন্স আমি বলবো, একেবারে সাধারণ মানুষের মধ্যে। প্রথমত যেটা হলো যে কিছু কিছু আছে রাজনৈতিক, সেটা কোনো অস্বাভাবিক কিছু না নির্বাচনের সামনে। যেমন ধরেন আজকে জামায়াতে ইসলামীর একটা সমাবেশ আছে, এইটা অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হচ্ছে দৃশ্যত যে এটা একটা তাদের শোডাউন পলিটিক্যাল নির্বাচনের আগে তাদের জনগণকে দেখানো বা তাদের সম্পর্কে একটা আস্থার ভাব নিয়ে আসা, যে সাধারণ মানুষ যেটা মনে করে যে এই জামাতে ইসলামীর যে প্রিভিয়াস ইলেকশনগুলির ফলাফল সেটাও তো ভালো ছিল না, তো তারা এই বছর এমন একটা পরিবেশ পেয়েছে যেখানে তাদের শোডাউনের জায়গা সৃষ্টি হয়েছে। সেই জিনিসটাকে দৃশ্যত এটা মনে হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার যে রাজনৈতিক ল্যাঙ্গুয়েজগুলি বিভিন্ন দল যারা এখন মাঠে আছে তাদের সেই ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে যথেষ্ট অপরিপক্কতা, উত্তেজনাকর এবং যেটা একটা নির্বাচনের জন্য নির্বাচনকে সামনে রেখে একটা ভালো পরিবেশ সৃষ্টি করে না। আজকে নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল প্রত্যেকের স্ব জায়গায় যে ধরনের প্রস্তুতি থাকা দরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এখন পর্যন্ত কিন্তু সেটা ভালোভাবে দৃশ্যমান হচ্ছে না। তো আমরা আশা করব যে এই পক্ষগুলি তারা দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা তাদেরকে সংযত করবেন এবং একটা নির্বাচনমুখী আবহাওয়া সৃষ্টি করবেন। মাসুদ করিম, আপনি মানবাধিকার কমিশনের অফিসের কথা বলছিলেন। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মিশন হচ্ছে, পত্রিকার শিরোনাম, ট্রাম্পের নির্দেশ, অন্য দেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা যাবে না, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত। তাহলে এই যে রাজনৈতিক অঙ্গনের যে কথাবার্তা, তাতে কি মনে হয় আপনার? রাজনৈতিক অঙ্গনে জাতিসংঘের যে দপ্তরটা, মানবাধিকারের দপ্তরটা তারা চালু করার অনুমতি দিয়েছে 2 বছর, হ্যাঁ 2 বছর 3 বছর যেটাই হোক, এটা একটা চুক্তি তারা মানে এমওইউ সই করেছেন আমাদের ওই যে ভলকার তুর্ক যিনি মানবাধিকার হাই কমিশনার, এবং এটার মধ্যে বাংলাদেশের ফরেন সেক্রেটারি সিএম সাহেব সই করেছেন। এটা সাধারণত এই ধরনের সাহস কেউ দেখায় না, কোনো দেশ দেখায় না, কারণ মানবাধিকার তো অবশ্যই এটা প্রত্যেকটা দেশের নিজ নিজ দায়িত্ব পালন করা। কিন্তু এই ক্ষেত্রে হয় কি যে অনেক সময় অতিরিক্ত মানবাধিকার মানে অনেক যারা মানবাধিকারকে সর্বোচ্চ সম্মান করে এইসব দেশগুলিতেও কিন্তু ওদের দপ্তর সেইভাবে অনুমতি পায় নাই। তো এখানে একমাত্র জেনেভাতে তো অবশ্যই তাদের হেডকোয়ার্টার আছে, সেটা জেনেভাটা ডিফারেন্ট থিংস। সুইজারল্যান্ডকে বলা হয় যে সবচেয়ে নিউট্রাল প্লেস এবং সেখানে অনেক স্ট্যান্ডার্ড অনেক হাই। আমাদের এনে অবশ্যই ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, এটা যে ঘটে নাই তা না, এবং এই নিয়ে ইউএনের লোকেরা হয়তো বিভিন্ন রকম মিশন পাঠিয়েছে এবং তারা এটা দেখেছে। কিন্তু এটা এই দপ্তরটা ঢাকায় থাকার মানে তারা আরো বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণের দিকে যাবে। তো আমি বলছি যে পর্যবেক্ষণে গেলে কি হবে, তারা আরো বলবে যে মানবাধিকার কত রকম লঙ্ঘিত হচ্ছে সেটা আরো বেশি করে তুলে ধরবে। এটা আমার ভাবমূর্তি খারাপ হবে একদিকে, আবার এটা এই মানবাধিকার দপ্তর স্থাপনের মানে এটা সফলতা তখনই হবে যদি আমরা সবাই মানবাধিকারটাকে রক্ষা করি নিজের থেকে। আমরা এই দপ্তর কিন্তু আপনাকে মানবাধিকার রক্ষার গ্যারান্টি দিচ্ছে না। তো আমি বলছি যে ট্রাম্প বললেন অন্য দেশের নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। না, ট্রাম্প ট্রাম্পের এটা তো আমরা সবাই বুঝি যে ট্রাম্প হলো একটা ডিফারেন্ট ক্যারেক্টারের পলিটিশিয়ান। উনি সাধারণত ওনাদের এটা যেটা তারা অভিষ্ট তার যেটা তিনি অর্জন সেটা কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, যেমন এই যে শুল্ক কূটনীতি যেটা শুরু করেছেন তার মাধ্যমে তারা সেটা করেন। কারণ আমাদের দেশের এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে 37% একটা নতুন শুল্ক আমাদের উপরে দিয়েছে ট্রাম্প, যেটাকে পরে আলোচনা করে মাত্র 2% কমানো গেছে, 35%, আবার এক্সিস্টিং আছে 15%, প্রায় 50%
শুল্ক দিয়ে রফতানি করে, যেখানে ভিয়েতনামের 46% দেওয়া হয়েছিল, তারা নেগোসিয়েশন করে 20% নামিয়েছে। আমাদের কম্পিটিশন করে ওখানে টিকা খুবই কঠিন। যদিও আমরা আশা করতেছি যে এটা কার্যকর হচ্ছে 1 আগস্ট থেকে, এটা পিছানো হয়েছে। তো তার আগে লাস্ট উইক এই মাসে তারা আরেকটা আলোচনায় যাবে এবং সেখান থেকে একটা ভালো ফলাফল যদি না আসে তাইলে কিন্তু আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।